হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি ব্লগ দিয়ে শুরু করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এই তো বলে পানি নিয়ে নিয়েছি। আজকে একটু কাজ করতে হবে, কারণ আজকে না করলে কিন্তু আর উপায় নেই। পুরো ঘরে জানালা কিন্তু আমার একেবারেই ময়লা হয়ে আছে। সেই কারণে ভাবছি যে জানালাগুলো একটু পরিষ্কার করব। আর কি করব, কারণ বৃষ্টি তো হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পুরো যেহেতু আমাদের ফ্ল্যাটটা একেবারেই উপরে, তো ধুলো এসে কিন্তু পুরো ফ্ল্যাট একেবারেই খারাপ দেখা যায়। আর জানালাগুলো কিন্তু সাদা হয়ে যায়, যেহেতু কালো থাই। তো যখনই ধুলোগুলো পড়ে তখন কিন্তু পুরো জানালা একেবারেই সাদা সাদা হয়ে থাকে। তো ভাবছি যে আজকে জানালাগুলো পরিষ্কার করি। আর এখানে তো সকালে অনেকগুলো কাজ করে নিয়েছি। 10:30 বাজে বাচ্চাদেরকে নিয়ে বাসায় এসেছি। এসে তারপরে ভাবছিলাম করব কি করব না, কারণ যে গরম পড়েছে, গরমে কিন্তু এই কাজগুলো কিন্তু আসলে অনেক ধৈর্যের ব্যাপার, কারণ ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু হয় না। তো আমি সাবান পানি দিয়ে ভালোভাবে আগে প্রতিটা গ্লাস কিন্তু আমি ভালোভাবে মুছেছি, তারপরে ভালো পানি দিয়ে আবার মুছে ফেলেছি। তো একেবারে চকচকে কাজ ধরলে কিন্তু যে কোনো কাজ পারফেক্ট না করা পর্যন্ত কিন্তু ভালো লাগে না। আর আমার ক্ষেত্রে হচ্ছে যে করতে ইচ্ছে করে না, সেটা এক ব্যাপার, যে করতে ইচ্ছে করছে না, কিন্তু করার সময় কিন্তু সেই কাজটা কিন্তু ফুললি পারফেক্ট হতে হবে, না হয় কিন্তু করে দেখতেও খারাপ লাগে। যেহেতু আমি শ্রম দিচ্ছি, আর শ্রমটা যদি ভালোভাবে যদি কাজে না লাগে সেটা তো হয় না। সেই কারণে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো সেই রোজার ঈদের সময় পরিষ্কার করেছি, এই অবধি এখনো করা হয়নি। কি করব, কারণ গরমে কিন্তু সাহস হয় না যে এত পরিশ্রম করতে। তো আমার একটা জানালা পরিষ্কার করে ফেলেছি। তো এই রুমের ভেতরে যে জানালাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করতে অনেক কঠিন হচ্ছিল, কারণ এগুলো তো রড গ্রিল করা। এগুলো কিন্তু ভিতরে বাহিরে কিন্তু হাত যায় না। আমি অনেক কষ্ট করে মুছছিলাম। আর আমার কাজে কিন্তু আমার বাচ্চারা সব সময় আমার সামনেই থাকবে, ওরাও নাকি করবে। 2 ভাই বোন 2টো কাপড় হাতে নিয়ে নিয়েছে, তো আমি যা করি তাই করে আমার পিছে পিছে। আর আমার এই জানালা দিয়ে কিন্তু ভীষণ পরিমাণে রৌদ্র আসে, আর এই গরমের দিনে কিন্তু দুপুর হলে কিন্তু আমি একেবারে অস্থির হয়ে যাই, কারণ এত রৌদ্র আসে যে ঘরে থাকা যায় না। পুরো জানালার মাঝখানে মনে হয় যে সূর্যের তাপটা পড়ে। তো আমি কি করি, সব সময় জানালার ভেতরে কিন্তু যে বাতিল ঘরে যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে রাখি। অনেক সময় আবার কিন্তু এই কাপড়গুলো যদি ভিজিয়ে তারপরে যদি এই জানালার গ্রিলগুলোর ভিতরে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে, বাহিরের সেই গরমটা কিন্তু ঘরে ঢুকতে পারে না। তো এই তো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা বাতিল আহ যে কোনো কাপড় দিয়ে কিন্তু আমি এভাবে কিন্তু ঢেকে ঢেকে কিন্তু তারপরে কিন্তু পর্দা দিয়ে লাগিয়ে রাখি, যাতে আমার ঘরের ভিতরে রৌদ্রের তাপটা কিন্তু কম লাগে। আবার ভিজিয়েও রাখা যায়, ভিজিয়ে রাখলে আরো ভালো হয়, যাতে একটু ঠান্ডাও লাগে। তো এইভাবেই কিন্তু আমি রোদের হাত থেকে একটু বাঁচার চেষ্টা করি। আমাদের কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। তো আজকে কিন্তু অনেক বেশি গরম পড়েছে। তো টেলিভিশনে দেখলাম 43 ডিগ্রি। তো চুয়াডাঙ্গায় নাকি 43 ডিগ্রি, আর ঢাকাতে 41 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো এভাবেই কিন্তু সবার অবস্থাই খারাপ। তো এই তো জানালাগুলো একেবারে পরিষ্কার করে ফেলেছি। এখন বিছানাটাও ঝাড়ু দিয়ে দিব। আর সকালবেলা কিন্তু এই নিয়ে আমার 2 বার কিন্তু বিছানা ঝাড়া হয়ে গিয়েছে। তা তো এই সারাদিনে যে কয়বার বিছানা ঝাড়তে হয় তার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো আমি বলতেও পারবো না যে কয়বার ঝাড়ছি। আমার কিন্তু এই যে এখন ঝাড়লাম, আবার বিকেলে ঝাড়তে হবে, আবার ওর বাবা আসার আগে আবার ঝাড়তে হবে, আবার রাত্রে ঘুমানোর সময় আবার ঝাড়তে হবে। তো সারাদিন যে কয়বার ঝাড়ি আমি নিজেও জানি না। তো বাচ্চাদের ঘর, তো বাচ্চারা বিছানায় বসলেই কিন্তু বিছানা এলোমেলো করে ফেলে, ওরা ছুটাছুটি লাফালাফি করতেই থাকে। আসলে অনেক সময় যে কোনো কিছু করতে ইচ্ছে না করলেও কিন্তু করতে হয়, যেহেতু সংসারটা আমার, আর আমার সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হবে। কারো কাছ থেকে কিন্তু হেল্প পাওয়ার মতো কোনো উপায় নেই। আর যেহেতু প্রতিটা কাজ নিজের, তো নিজেকে কিন্তু যত্নের সাথে করতে হয়। তো আমি আমার ঘরের কাজগুলো কিন্তু যত্নের সাথেই করি। আর আমার বাচ্চাগুলো দেখেন, আমি যে পানি নিয়েছিলাম সেগুলো নিয়ে বেলকনিতে চলে এসেছে। এসে দেখেন পুরা বেলকনির অবস্থা খারাপ করে ফেলছে। আমি কিন্তু পরে কিন্তু আধা ঘন্টা সময় কিন্তু আমার বেশি গিয়েছে। ওদের এই পুরো বালতির পানি কিন্তু পুরো বেলকনিতে ঢেলে দিয়েছিল। পরে আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। এই পানি কিন্তু আমি এম ঝাড়ু দিয়ে পরে বেলকনিতে কিন্তু পাইপ ছিল, তো এই পাইপ দিয়ে পরে ফেলেছি। তো বাচ্চারা খালি কাম বাড়াতেই থাকে আমার। আর এখন রান্নাঘরে চলে এসেছি। আর
আজকে পাট শাক ভাজি করব। তো বাচ্চাদের নিয়ে স্কুলের থেকে আসার পথে পাট শাক দেখেছিলাম। তো পাট শাক কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এই দিনে কিন্তু পাট শাক খেতে অনেক ভালো লাগে। তো পাট শাক দুই রকমের পাট শাকের তো পাওয়া যায়, তিতাটাও পাওয়া যায়, মিঠাটাও পাওয়া যায়, কিন্তু আমাদের ঘরে কিন্তু তিতা পাট শাকটা বেশি খাওয়া পড়ে। তো আমি ২ রকমের পাট শাকই নিয়ে এসেছি। আর আজকে পাট শাক ভাজি করতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে, বোকা হয়ে গিয়েছিলাম। তো আমি কথায় কথায় কিন্তু পাট শাক বেছে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি চুলায়। কিন্তু দেখি যে পাট শাকে আমি পাট শাক তো ছিঁড়ে ভাজি করতে হয়। তো আমি পাট শাক ছিঁড়তেই ভুলে গিয়েছি। তো চুলায় দেওয়ার পর আমি ভাবছি যে হায় হায়, এগুলো তো পুরাই আলাম রয়ে গিয়েছে। তো তারপরেও কোনো সমস্যা হয়নি, কারণ পাট শাক তো একেবারেই চুলায় দিলে একেবারেই নুয়ে যায়, আর সাথে সাথে হয়ে যায়। তেমন তত একটা পাট শাক ভাজি করতে কিন্তু সময় লাগে না। আর পাট শাক ভাজি করলে কিন্তু এই তো খুরচুনের যে চিকন ইটা থাকে, এটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করলে কিন্তু আলাদা হয়ে যায় সবগুলো পাতা। তো এই কাজটা কিন্তু আমি আমার ননদের কাছ থেকে শিখেছি। তো যদি আমার ভিডিও দেখে তাহলে বুঝবে। আমার আমার মনে আছে, ও যখন আমাকে প্রথম আমার বিয়ে হয়, তো আমি পাট শাক ভাজি করতে গিয়েছিলাম। তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল যে পাট শাক যখন ভাজি করবি তখন কিন্তু খুরচুন দিয়ে এভাবে খুরচুনের চিকন জায়গাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করবি, তাহলে কিন্তু পাট শাক একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ছুটে যাবে। তো আমি যখন এই পাট শাক ভাজি করতে যাই তখন কিন্তু আমার এই কথাটা মনে আসে যে ও আমাকে এটা বলছে। আসলে যে কোনো খাবার যদি কারো কাছ থেকে শেখা হয়, যে খাবার এর কাছ থেকে এই খাবারটা শিখেছি, যতদিন কিন্তু আপনি খাবেন সেটা কিন্তু তার কথা মনে করে দেয়। আর যে কোনো কাজ যদি কারো কাছ থেকে শেখা হয় তাহলে সেই কাজটা করার সময় কিন্তু সেই মানুষটার কথা স্মরণ করা হয়। তো আমার ক্ষেত্রেও সেম। তো আমি যে কোনো জিনিস যার কাছ থেকে শিখি সেই কাজগুলো করতে গেলে কিন্তু আমার তার কথা মনে পড়ে। তো আমার চুলায় পাট শাকের আমি আঁচটা একটু কমিয়ে রেখেছি। আর এই তো এখন মুরগির মাংস রান্না করব। আর আমি বারবারে কিন্তু পাট শাকগুলো একটু নাড়াচাড়া করছিলাম সেই চিকন খুরচুনের সেই চিকন জায়গাটা দিয়ে। আর মুরগি যেহেতু ভেজে রান্না করতে হবে, সেই কারণে আমি মুরগির মাংসটাকে একটু ভেজে নিচ্ছিলাম, আর বেশি লাল লাল করে ভাজবো। আর যেহেতু এই মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমার বেশিক্ষণ চুলায় রাখতে হবে না। মুরগিটা একটু ভালো করে ভেজে মশলাটা কষিয়ে আমি মুরগিটা রান্না করব। তো এই তো এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ কুচি, আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আর আমার কিন্তু মুরগির মাংসতে কিন্তু কাঁচামরিচের চাইতে কিন্তু লাল মরিচের যে গুঁড়োটা হয় সেটা দিলে কিন্তু ভালো লাগে, কারণ কালারটা সুন্দর হয়। আর আমি তো ঝাল খেতে পছন্দ করি। আর মুরগির মাংস যেহেতু বাচ্চারাও একটু ঝাল হলে খাবে, তাদের কোনো সমস্যা হবে না। আর এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো। আর আমি কিন্তু এর মধ্যে গরম মশলাও দিয়েছি, আলাম গরম মশলা। তারপর আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ, যেহেতু আমি মুরগি ভাজার সময় মুরগিতে লবণ দিয়েছি, এখন আর দেব না। হালকা যাতে পেঁয়াজে যতটুকু লাগে ততটুকুই দিয়েছি। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। আর মশলা কিন্তু ভালোভাবে অবশ্যই কষাতে হবে, কারণ মশলা না কষালে কিন্তু তরকারি মোটেও ভালো লাগে না। আর আমি যা যা নামিয়েছিলাম রান্না করার জন্য সেগুলো সব আমি আবার গুছিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়েছি, একেবারে তেল উঠে গিয়েছে। না, তেল উঠে গেলে কিন্তু ভালো হয়। তো এখন মুরগির মাংসগুলোও দিয়ে দেব, আর মুরগির মাংসগুলো একটু নাড়াচাড়া করে রাখবো। আর মুরগিটা কিন্তু আমি একবারে পারফেক্টলি ভেজেছিলাম, যাতে তেমন একটা চুলায় না রাখতে হয়, অল্প একটু পানি দিয়ে বেশিক্ষণ যাতে আর না রাখতে হয় চুলাতে রান্নার জন্য, যেহেতু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময়। আর এখন আমি ঢেকে রাখবো একটু। আর এই তো আমার পাট শাক ভাজি তো আরো আগেই হয়ে গিয়েছিল, তো আমি এটা রেখে দিয়েছিলাম এক সাইডে। আর এখন আমি বাটিতে ঢেলে রাখবো। আর এই তো আমার পাট শাক ভাজিও হয়ে গিয়েছে। আর পাট শাক ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর আমার কাছে কিন্তু এই ভাজিটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর এখন মুরগির মাংসে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখনই কিন্তু নামিয়ে ফেলবো। তো এই তো আমার মুরগির মাংস হয়ে গিয়েছে আজকে। তো আজকে কিন্তু এতটুকুই রান্না করলাম, কারণ এই গরমে কিন্তু আর ঝামেলা করতে ইচ্ছে করছিল না, অল্পই রান্না করলে হয়। আর রান্না শেষে তো চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে স্কুল থেকে আসার সময় আমার ছেলে কি করছে, কিভাবে যেন তার শার্টে এত ময়লা লাগিয়েছে, পুরো শার্ট ময়লা করে ফেলেছে, একেবারে লাল হয়ে গিয়েছিল, মনে হয় আইসক্রিম খেয়েছিল। তো ওর স্কুল থেকে এসে আমি ওর ড্রেস সব খুলে
ডিটারজেন্ট দিয়ে ওর ড্রেসগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকক্ষণ ভেজানো অবস্থায় ছিল বলে দাগটা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে, ততটাও কষ্ট হয়নি। আর ওর কাপড় চোপড় স্কুল ড্রেস কিন্তু আমার একদিন পর পরে পরিষ্কার করতে হয়, না হয় কিন্তু দুদিন হলে কিন্তু পরে আর পরতেই পারে না। আর এখন কাপড় কেচে সবকিছু রোদ্রে দিতে চলে এসেছি। আজকে আর ছাদে যাইনি, বেলকুনিতে ওর কাপড়গুলো মেলে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।